15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করার বিধান আসছে বাজেটে এবং বাতিল হচ্ছে নিত্যপণ্যের আমদানি করও। বাজেট নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসে এমন সিদ্ধান্ত। এতে এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যোগ দেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় অর্থমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন। বৈঠকে করমুক্ত আয়ের সীমা না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, আর শর্ত সাপেক্ষে কমানো হচ্ছে 2.5% কর্পোরেট ট্যাক্স। এছাড়া আসছে বাজেটে সীমিত করা হচ্ছে ক্যাপিটাল গেইন সুবিধা, বাতিল করা হচ্ছে নিত্যপণ্যের আমদানি করও। এ যেন আবদারের পর আবদার। ঋণ করে ঘি খাওয়ার পর সেই ঋণ পরিশোধে হাত পাততে হলো সরকারের কাছে। 3 দশক আগের বিশেষায়িত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অর্থ মন্ত্রণালয় পাঠানো এক চিঠিতে বলছে, আমানত কমে যাওয়ায় টাকা ধার করতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, যা সুদে আসলে ঠেকেছে 900 কোটিতে। আর এই অর্থ পরিশোধ করতে হবে 2 বছরের মধ্যে। এজন্য জরুরি ভিত্তিতে 500 কোটি টাকার সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি। ইমদাদ হকের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের প্রান্তিক এলাকায় দারিদ্র নিরসন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে প্রচলিত ধারার বাইরে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করে সরকার, যার মাধ্যমে বাড়ানোর লক্ষ্য ছিল ব্যাংকিং সেবার আওতায় আসা মানুষের সংখ্যাও। 1995 সালে প্রতিষ্ঠিত সেরকমই একটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। বাহিনীর সদস্যদের আমানত সুরক্ষা, গরিব জনগোষ্ঠী ও দরিদ্র নারীদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বনির্ভর সহ ছোটখাটো প্রাতিষ্ঠানিক ঋণ কার্যক্রমও করে গেল 3 দশকে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় একরকম মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি। ফলে বেঁচে থাকার আকুতি জানিয়ে ধর্ণা দিতে হয়েছে সরকারের কাছে। গেল 8 মে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নিজেদের অসহায়ত্বের কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেকুল আলম। বলেন, আনসার বাহিনীর সদস্যদের জমা রাখা আমানতই ব্যাংকের কার্যক্রমের মূল চালিকা শক্তি। কিন্তু সেই প্রবণতা কমে গেছে সদস্যদের আর্থিক অবস্থা ভালো না থাকায়। অন্যদিকে আমানত রাখা কমিয়েছে অন্যান্য প্রতিষ্ঠানও, যে কারণে দীর্ঘদিন ধরে চলতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করে। সচিব বরাবর অনুরোধ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 900 কোটি টাকা, যা সুদসহ পরিশোধ করতে হবে আগামী 2 বছরের মধ্যে। তাই টিকিয়ে রাখার স্বার্থে অবিলম্বে অন্তত 500 কোটি টাকা ছাড় করার অনুরোধ তার। ব্যাংক একটা বিজনেস, যেখানে প্রফিট করা খুব সোজা। কারণটা কি, আমি 8% বড় করছি, 10-12% লোন দিচ্ছি। এখন যেভাবে টাইটনিং করতে হচ্ছে ফিসকাল পলিসিতে, এখানে তো সরকারের কোনো স্কোপই নাই মানে ভর্তুকি দেওয়ার, সেটা ব্যাংক হোক নন ব্যাংক হোক। তো সেজন্য এটার কোনো এটা আমার মনে হয় না যে এটার কোনো একটা যুক্তি আছে। চিঠিতে বলা হয়, গেল বছর পর্যন্ত সরকারি অংশের ডিভিডেন্ড বাবদ 27.5 কোটি আর কর্পোরেট ট্যাক্স পরিশোধ করা হয়েছে 73.5 কোটি টাকা, আর ঋণ বিতরণ করা হয়েছে 15.5 লাখ গ্রাহকের মাঝে প্রায় 10,000 কোটি টাকা। আর গেল বছরে মুনাফার পরিমাণ প্রায় 7.5 কোটি। ওটা কি ব্যাড ল্যান্ড হিসেবে তার শেষ করে দেবে তারা, যে লোন ফেরত আসবে না? এটা কোথায় যাবে এই টাকাটা? এটা কাকে দিবে? ক্যাপিটালের জন্য দিবে, নাকি লোন হিসাবে দিবে, নাকি জাস্ট সদকায়ে জারিয়া? দেশে বর্তমানে আনসার সদস্য সংখ্যা 61 লাখ, যাদের অর্ধেকই নারী। আর তাদের কল্যাণে প্রতিষ্ঠিত এই ব্যাংকটির অনুমোদিত মূলধন 1000 কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। 2026 সালের আগে 26টি দেশে শুল্কমুক্ত বাজার সুবিধা পেতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এফবিসিসি আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, খেলাপি ঋণ কমাতে না পারার ব্যর্থতা ক্ষতিগ্রস্ত করছে সার্বিক অর্থনীতিতে। সেমিনারে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে বক্তারা বলেন, এসব সমাধান করতে না পারলে কাটবে না বিনিয়োগের খরা। কিন্তু সেখান থেকে উত্তরণ আসলে কিভাবে হতে পারে? ডলারের চড়া দর, আমদানিতে কড়াকড়ি, অতিরিক্ত করহার সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ব্যবসায়ীদের। এফবিসিসিআই আয়োজিত সেমিনারে তারা বলেন, দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে জ্বালানি সংকট। এছাড়া অবকাঠামো সহ সার্বিক পরিবেশ নিয়েও আছে অনিশ্চয়তা। মূল প্রবন্ধে এসব তুলে ধরে সিপিডির গবেষণা পরিচালক বলেন, ব্যাংকের অনাদায়ী ঋণের চাপ দিন শেষে গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর। বোর্ডের কার্যক্রমের জটিলতা, ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে লস অফ টাইম আর হ্যাম্পারিং প্রতিটি ক্ষেত্রে, ব্যাক ট্যাক্স আহরণ ক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের
উদ্ধার করতে হবে। Germany as a nation is a great বাংলাদেশ থেকে জার্মানিতে অনেক পণ্য রপ্তানি হয়। আমরা অচিরেই জিএসপি সুবিধা হারাতে যাচ্ছি। তাই রপ্তানির ধারা অব্যাহত রাখতে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। ডু সামথিং। কখনো কখনো 300 পৃষ্ঠার মতো আপনাদের প্রিন্ট করে নিয়ে যেতে হয়। হাউ মাচ অ্যাডিশনাল পে দ্যাট বিজনেসম্যান, দিস ইজ গার্মেন্ট সেক্টর বিজনেসম্যান হু হ্যাজ পেইড অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট। For example, the boiler license, he has paid 6 times higher than the official rate. দীর্ঘদিনের বিনিয়োগ খরা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। জানান, আমলাতন্ত্র আর পদ্ধতিগত জটিলতা কাটাতে না পারলে বিমুখ হবেন বিদেশিরা। এ সময় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেন বিডা চেয়ারম্যান। India, they can do 60 days. We hope we'll do provide all services 34 days next few months, inshallah. অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 2026 পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে বেশ কয়েকটি দেশের সাথে বাণিজ্য চুক্তির কথাও জানান তিনি। বলেন, দীর্ঘ সময়েও খেলাপি ঋণ কমাতে না পারার ব্যর্থতা ক্ষতিগ্রস্ত করছে অর্থনীতিকে। In Bangladesh last 52 years we did not গেল 52 বছরে ব্যাংকিং খাতের প্রসারে খুব ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্রমশই ঋণ খেলাপির পরিমাণ বাড়ছে। তবে 2026 সালের এলডিসি পরবর্তী অর্থনৈতিক উত্তরণকে সামনে রেখে 26টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার দ্বারপ্রান্তে আমরা। এ সময় আমদানির ক্ষেত্রে একাধিক উৎসের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আমদানিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি, যে সিঙ্গেল কান্ট্রির উপরে আমরা ডিপেন্ডেন্ট হতে চাচ্ছি না। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। বর্তমান বাস্তবতায় ব্যাংক একীভূতকরণ একটি ভুল সিদ্ধান্ত। এতে বড় ব্যাংকগুলোর উপর চাপ আরও বাড়বে। সামষ্টিক অর্থনীতি নিয়ে এমসিসি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর সাদিক আহমেদ। এ সময় খেলাপি ঋণ কমাতে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ সহায়তা না করার পরামর্শ দেন তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নীতি কাঠামো সংস্কার জরুরি উল্লেখ করে বলেন, রাজস্ব আয় বাড়াতে করের আওতা বিস্তৃত করতে হবে, পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। এ সময় রপ্তানি বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়ারও দাবি করেন অন্য আলোচকরা। Public banks are infested with lots of, what do you call it, governance problems, management problems, interference. Public banks, some public commercial banks, we all know, I don't need to say it here. Foreign banks, they don't, because they're managed by the foreign corporate governance of and they're not answerable to the local business or the local politicians here. পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের পার্থক্য অন্তত 10% চায় বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাথে বৈঠকে এই দাবি জানানো হয়। এ সময় পুঁজিবাজারকে গতিশীল করতে আইপিও নীতিমালা সহজ করা এবং নীতিমালা বারবার পরিবর্তন না করার প্রস্তাব দেওয়া হয়। বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএসসি সভাপতি জানান, বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে, তা খতিয়ে দেখতে আরও বেশি গবেষণা দরকার। বিনিয়োগে আকৃষ্ট করতে বাজার সংশ্লিষ্ট সকলের উদ্যোগ জরুরি বলেও মত তার। মুদ্রানীতির নেতিবাচক প্রভাব যাতে পুঁজিবাজারে না পড়ে সেদিকে কেন্দ্রীয় ব্যাংকের নজর দেওয়ার আহ্বানও জানান ডিএসসির চেয়ারম্যান। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির সংবাদটি অসত্য বলে দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মেজবাউল হক বলছেন এক বিবৃতিতে যে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরটি আমাদের নজরে এসেছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সংবাদটি বিভ্রান্তি ছড়াতে উদ্দেশ্যমূলক হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। নিরাপত্তার রক্ষায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সাথে 3 স্তরের লেনদেন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত থাকার কথাও উল্লেখ করেন তিনি। $2022 সালে বিশ্বব্যাপী রেমিটেন্স ছাড়িয়েছে 831 বিলিয়ন মার্কিন ডলারের ঘর। বিশ্বব্যাংকের তথ্যে প্রথমবারের মতো স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলিতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণকে ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক রেমিটেন্সের এই প্রবাহ। প্রথম দেশ হিসেবে 100 বিলিয়ন ডলার অতিক্রম করে তালিকায় প্রথম ভারত। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 8ম। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে থাকছে বিস্তারিত।
একটি দেশের মানব উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালক হিসেবে কাজ করে এর রেমিটেন্স প্রক্রিয়া। সাধারণ অর্থে আন্তর্জাতিক রেমিটেন্স বলতে বিদেশে বসবাসরত চাকরিজীবীদের কাছ থেকে তাদের নিজ দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়াকে বোঝানো হয়। ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট 2024-এর হিসাবে প্রথমবারের মতো স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলিতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণকে ছাড়িয়ে গেছে এই রেমিটেন্স প্রবাহ। প্রতিবেদনে বলা হয়েছে 2000 থেকে 2022 সালের মধ্যে আন্তর্জাতিক রেমিটেন্স বেড়েছে 650%, 128 বিলিয়ন থেকে বেড়ে যা দাঁড়িয়েছে 831 বিলিয়ন মার্কিন ডলারে। তথ্য বলছে 2022 সালে বিশ্বের অন্যান্য দেশের সাথে টেক্কা দিয়ে সর্বোচ্চ রেমিটেন্স অর্জন করেছে ভারত। আর লক্ষ্যমাত্রা অর্জনে এটি প্রথম দেশ যারা 100 বিলিয়ন ডলার অতিক্রম করতে সক্ষম হয়েছে, অর্থের হিসাবে যার পরিমাণ 111 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদন অনুযায়ী রেমিটেন্স গ্রহণে ভারতের পরে শীর্ষস্থানে আছে মেক্সিকো। 2015 সালে 26 বিলিয়ন রেমিটেন্স অর্জন করা এই দেশটি 2022 সালে নিজেদের দেশে এনেছে 61 বিলিয়ন মার্কিন ডলার। তবে এই প্রতিযোগিতায় আগের চেয়ে পিছিয়ে বৃহত্তম অর্থনীতির দেশ চীন। 2015 সালে প্রায় 64 বিলিয়ন ডলার নিজেদের ঘরে তুলতে পারলেও এবার তা কমে হয়েছে 51 বিলিয়ন ডলার। এদিকে আন্তর্জাতিক রেমিটেন্স গ্রহণকারী দেশের মধ্যে অষ্টম বাংলাদেশ। 2022 সালে বাইরে বসবাসকারী অভিবাসীদের কাছ থেকে দেশের রেমিটেন্স এসেছে 21.5 বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী সব মিলিয়ে আন্তর্জাতিক অভিবাসী আছে প্রায় 281 মিলিয়ন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজ দেশের রেমিটেন্স বাড়াতে সহায়তা করে যাচ্ছে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দেশের বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগী বিদেশিদের জন্য দরজা খোলা রেখেছে সরকার। ঢাকায় আয়োজিত 2 দিনের আন্তর্জাতিক ট্রেড সামিটে কথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজার উল্লেখ করে শিল্পমন্ত্রী জানান, 2027 সালের মধ্যে শুধু ইস্পাতের বার্ষিক চাহিদা দাঁড়াবে 5 কোটি টনে। পাল্লা দিয়ে বাড়বে সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার ও ফ্লাই অ্যাশের চাহিদাও। তাই দেশি বিদেশি বিনিয়োগকারীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান শিল্পমন্ত্রীর। সম্মেলনে ভারত, চীন, জাপান, আমেরিকা সহ প্রায় 25টি দেশের প্রতিনিধি অংশ নেন। আবাসন প্রকল্পে বিনিয়োগ ও ব্যাংক ঋণ পরিশোধে বন্ড ছেড়ে 1,500 কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ডে মুনাফার হার 15%। এতে বিনিয়োগের সর্বনিম্ন সীমা 50,000 টাকা, তবে চাইলে এর চেয়ে বেশি যে কোনো পরিমাণে কিনতে পারবেন গ্রাহকরা। বিনিয়োগকারীদেরকে প্রতি লাখে 5 বছর পর 75,000 টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এই বন্ডের ইস্যুকারী প্রতিষ্ঠান আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। দর্শক, এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।